হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা নন্দলালের মন্দগোপাল গল্পটি জানতে চলেছি, যে গল্পটি সুকুমার রায়ের লেখা এবং খুবই হাস্যকর এবং কমেডিয়ান। ওকে, তাহলে ইন্ট্রোডিউস আর বিস্তারিত না করে চলে যাওয়া যাক মূল ভিডিও। কিন্তু তার আগে আমি নাইম এবং ওয়েলকাম টু দ্য ওপি তামিম মন্ডল। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখেছিল তা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরা খাতা লিখিয়েছিল। তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? ওই যে ত্রৈরাসিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়া উত্তরটা ঠিক মেলে নাই। তার প্রায় ঠিক হইয়াছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়া উত্তরটি ঠিক মেলে নাই। আর ওই যে একটা ভেসিমাল অঙ্ক ছিল, সেটাতে গুণ করতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটা নাম্বারও দিতে নাই। আরও অন্যায় এই যে, এই কথাটা মাস্টার মশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়েছেন কেন? আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল, তখন সে তো কথাটি রাষ্ট্র হয় নাই। সে যে ইতিহাসের ১০০-র মধ্যে ২৫ পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়, খালি অঙ্ক? একেবারে আনাড়ি ছিলেন সে বেলা কি! তাহার এও যুক্তিতে ছেলেরা দমিল না, এবং মাস্টারের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন, এমন বোধ হইল না। তখন নন্দলাল বলিল, তাহার কপালই মন্দ, সে নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াছে। সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ার হাম দেখা দিয়াছিল, তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজির দিতে হইয়াছিল। তারপর যেমন ছুটি আরম্ভ হইল, অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল। ছুটির অর্ধেকটা মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়াছিল, সেবার তাহার মামাতো ভাইয়েরা কেউ ছিল না, ছিল কোথাকার এক বদমায়েশ মেসো। তিনি উটিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছুই জানিতেন না। তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল, একদিনও ভালো করিয়া খেলা জমিল না, কোথাও বেড়ানো গেল না। এই জন্য পরের বছর যখন আর সকালে মামার বাড়ি গেল, তখন সে কিছুতেই যাইতে চাইছিল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল। কোন রাজার দলের সঙ্গে ২৫টি হাতি আসিয়াছিল, আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকল বর্ণনা করিতে লাগিল, তখন নন্দ তাকে এক চপড় মারিয়া বলিল, যা যা, মেলা বকবক করিস নে। তাহার কেবল মনে হইতে লাগিল, সেবার সে মামার বাড়ি গিয়েও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো কপাল মন্দ আর কাহার না। স্কুলে ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য দু একটা প্রাইজ আছে। এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ, কিন্তু ওই দুইটার একটাতেও প্রাইজ নাই। অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয়। ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি এ পড়ার বই আর অর্থ পুস্তকটাকেও সরপর করিতে পারে না। ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, একবার ক্ষুদিরামকে দেখে নেবে। ছোকরা এবছর সংস্কৃতের প্রাইজ পেয়ে ভারী দেমাক করেছে, আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল তাহাকে কিছু না জানাইয়া সেদিন হইতেই বাড়িতে ভয়ানক ভাবে পড়িতে শুরু করিল। ভোরে উঠাইয়া সে হস্তি হসত হসন্তি শুরু করে, রাত্রেও অস্থি গোদাবরী তীরে বিশাল হলমলি তরু বলিয়া ঢুলিতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না।
পণ্ডিত মহাশয় যখন ক্লাসের প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে, এমনকি কখনো ইচ্ছা করিয়া দুই একটা ভুলও বলে। পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরো বেশি করিয়া পড়ার মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তাহার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম যখন একা একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলেই এবার ওকে সংস্কৃতের প্রাইজ আর পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাস করা যায়। তাহার জন্য নন্দর কোনো ভাবনা নাই, তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে। একদিন মাস্টারমশাই বলিলেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়ে সে তোমার এমন দুর্দশা হচ্ছে, তার অর্থ কি? নন্দ আরো একটু হইলেই বলিয়া ফেলিত, আজ্ঞে সংস্কৃত পড়ি, কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আজ্ঞে সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠল, কই, সংস্কৃত তো কিছু পারে না। শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল। নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সে সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিলে পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলাবলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, আজ্ঞে সংস্কৃত। না, সংস্কৃত নয়। সকলে হাসিল। নন্দও খুব উৎসাহ করিয়া সেই হাসিতে যোগ দিল। মনে মনে ভাবিল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দও রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ায় কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তাড়া কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়া গভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছেন। ক্ষুদিরাম ইতিহাসের প্রথম হইয়াছে, সে এই মেডেলটি লইবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। হায় হায়, নন্দর অবস্থা তখন শোচনীয়। তাহার ইচ্ছা হইতেই ছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটি ঘুষি লাগাইয়া দেয়। কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত, কিন্তু তাহার মনের কষ্ট কেউ বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল, কপাল মন্দ। ওকে, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন।